তিনি যদি ফেরেন, ওই যে নিরাপত্তা ঝুঁকিটা তাকে পিছু ছাড়ে না, সেটির কি হবে? এ ব্যাপারে ভারত সরকারের কোনো সহযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে পাঠানোর ব্যাপারে। এবং এখানে যে বাংলাদেশে এসে তিনি থাকবেন, বাংলাদেশ সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে কোনো সমঝোতা বা এরকম কিছু থাকবে কিনা, আপনি কি মনে করেন? এর মধ্যে একটা সমঝোতা কোথাও একটা হওয়ার সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। ফলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তাকে সেই কারণে আমন্ত্রণ জানাতেই হবে, এবং সেই আমন্ত্রণ নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি উপেক্ষা করেননি। তিনি তাতে ও বলেছেন তার সঙ্গে দ্বিপাক্ষিক তিনি কথাও বলতে চান, বৈঠক করতে চান। আমার ধারণা যে সেপ্টেম্বরে যেহেতু যদি সত্যি শেষ পর্যন্ত তারেক রহমান আসেন, কারণ একটা আওয়ামী লীগ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কারণ কোনো তো সরাসরি কোনো কথা তো বলা যাচ্ছে না তারেক রহমানের সরকারের সঙ্গে। ফলে এখানে এই যে একান্তে তারেক রহমান আর প্রধানমন্ত্রী মোদী যদি মিলিত হন, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ ভারতের উভয়ের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে সেখানে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা, যেটা কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় অক্সফোর্ডে লন্ডনে বললেন, যেটা যদি উপেক্ষা করে বিএনপি তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধের ভেতর পড়বে। আর বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় তার প্রভাব ভারতে পড়বে, সুতরাং ভারতের দিক থেকেও সেটা সুখকর। সেই কারণে ভারত তারেক রহমানের সঙ্গে একটা পরিষ্কার স্পষ্ট আলোচনা করে বুঝে নিতে চান যে তারা কতটা শান্তি, ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ পলিটিক্স তৈরি করতে চাইছেন বাংলাদেশে, যেটা খোলাখুলি একটা আলোচনা হওয়ার সুযোগ হচ্ছে ব্রিক্সকে কেন্দ্র করে। এই প্রথম একটা সুযোগ ঘটবে যে তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 1-to-1 কথা বলার। ফলে এই আমি যে মানে দ্বিপাক্ষিক সহযোগিতা যেগুলো সেগুলো কোনোটাই খুব একটা এগোয়নি, কোনোটাই। কারণ যখন খলিলুর রহমান ভারতে এসেছিলেন তখন ভারত প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা আছে, সেগুলোর বৈঠক একের পর এক শুরু হোক। কিন্তু একমাত্র বিএসএফ বিডিজি বৈঠকটা ছাড়া আর কোনো বৈঠক হয়নি। খালি একটা টেকনিক্যাল টিম এসেছিল জয়েন্ট রিভার কমিশনের অধীনে, তারা হচ্ছে পানি মাপতে, কিন্তু এর বেশি কিছু, তাও সেটা তারেক রহমান সরকার শেষ মুহূর্তে পাঠিয়েছেন, তখন দেরি হয়ে গেছে। কারণ এরপরে তো বন্যা, সেটা শুকা মরশুমের পানি ডিস্ট্রিবিউশনের ব্যাপার। ফলে আর কোনো বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। একমাত্র বিএসএফ বিজিবি বৈঠকের পর একটু আপাতত একটু পুশব্যাক পুশিন গুলো একটু একটু কম হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভালো দিক। কিন্তু আর কোনো বিষয়, কারণ সেটা বাংলাদেশের নিজের উপর একটা চাপ ছিল যে এত ভারত থেকে লোক বিএসএফ পাঠানোর ব্যবস্থা করছে, তাতে বাংলাদেশের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে। সেই কারণেই তারা বৈঠকে রাজি হয়েছিলেন, বৈঠক করেছিলেন, কিন্তু আর কোনো কিছু বৈঠক করলেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ছড়িয়ে দেওয়া হলো। তো তাকে যিনি লিখেছেন, যাই হোক চিঠিটা আমি দেখলাম, চিঠিটাতে তিনি প্রথম লাইনে হাতে লিখেছেন আর শেষ লাইনে সইটা হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা। কোথা থেকে টাইপ হয়ে এসছে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না। যাই না, ভবিষ্যতে আরো পরিবর্তন হবে এরকম একটা শুনছি। কিছু ভয় দেখানোর জন্য সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত আইসিটি ধারায় তাদেরকে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা অবাঞ্ছিত বিষয়, এটা হওয়া অনুচিত সম্পূর্ণ। তার মধ্যে সাংবাদিকরাও আছেন। এটা খুবই জঘন্য, অর্থাৎ একটা ভীতির আবহাওয়া তৈরি করে চাইছেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি ঘোষণা করেছেন যখন, তিনি কিন্তু যাবেন। ফলে সে সময় যে অশান্তিটা হবে তার জন্য তারা একটু নিজেদের ঘর গোছাতে চাইছেন। আমার মনে হয় তার আগে সেপ্টেম্বরে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান বের করা যায়, সেটা অনেক ভালো হবে বলেই আমার মনে হয়। বহুল আলোচনা গত কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণা। এই ঘোষণার সর্বশেষ আপডেট কি ডিসেম্বরে আসছেন তিনি, নাকি তার আগে আসছেন? তিনি এখনো পর্যন্ত ডিসেম্বরকে তিনি নির্দিষ্ট সময় বলে স্থির করেছেন। তিনি এর পরেও যে ইন্টারভিউ গুলো দিয়েছেন তাতে কোথাও ডিসেম্বরের মাসের তিনি কোনো পরিবর্তন করেননি। এখন আগামী দিনে যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হবে তখন জানতে পারবো যে তিনি নতুন কোনো কথা বলেছেন কিনা। আমার মনে হয় না, কারণ এর মধ্যে একটি গণমাধ্যম তাকে একটা প্রশ্ন পাঠিয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আপনাকে
তো বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুসারে পাঠানো হতে পারে। আর সে ব্যাপারে আপনার মত কি? উনি বলছেন বন্দি প্রত্যর্পণ চুক্তি তো সেটার আইনি দিক আছে, আইনি দিক বিচার করে তারা হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তির তো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। দাদা, শেখ হাসিনা কি বন্দি? বন্দি, এই যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, উনি তো বন্দি না। বন্দি নয়, হ্যাঁ, বন্দি নিয়ম অনুসারে হচ্ছে, নিয়ম অনুসারে যেটা বাংলাদেশের সবাই যেটা মানে এখনো সেটাকে বুঝতে পারেন না, সেটা হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তিনি তার বাংলাদেশে তিনি সাজা প্রাপ্ত হয়েছে, তো সেই সাজার নিয়মাবলী কি হয়েছিল না আপনার ভারতে পাঠাতে হবে। ভারতে পাঠাবেন, এই পাঠাননি বলেই ভারতেও আদালতে কিন্তু সেগুলো আবার পেশ করতে হবে, এবং ভারতের আদালত থেকেও সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হতে হবে, ফলে তবেই তিনি বন্দী হবেন। আপাতত বন্দী নন, কারণ আপাতত ভারতেও বন্দি থাকতে হবে দুই, তাহলেই তো বন্দি বিনিময় হবে। তখনই তো না, কিন্তু তিনি তো বন্দী নন, এখনো বন্দী নন, তিনি তো একজন মুক্ত, তিনি রাজনৈতিক নেত্রী, তিনি তো রোজ না হলেও মাঝে মাঝেই তো বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সবটাই ভারত সরকারের সহযোগিতাতেই হচ্ছে। কয়েকদিন আগে 24 তারিখে হয়েছে, আমি শুনেছি আগামীকালও কোনো বৈঠক হতে পারে, কেউ আসছেন, হয়তো বৈঠক হবে, সেখানে রণনীতি তৈরি করছেন, এবং সেই সময় হয়তো এগুলো স্থির হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ডিসেম্বরের ডেডলাইন তিনি পরিবর্তন করে আসতে পারে। উনি তো গ্রেনেড হামলার সম্মুখীন হয়েছিল, তাই না, বিরোধী দলের পাকা গালে। সুতরাং সেটা তো সেটাকে তো তিনি জানেন, তিনি তো বলছেন আমি এমন একটা মানে আমার জন্য ওখানে একটা রেড কার্পেট পেতে দেওয়া হবে, তারপরে আমি ফুলের মালা নিতে নিতে যাবো, ঢুকবো, এরকম তো নয়। উনি তো বলছেন আমি মৃত্যু জেনেই যাচ্ছি। তিনি তো এরকম ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার উপর জঙ্গিদের কতবার হানা হয়েছে, কতবার হামলা হয়েছে, তিনি বলেছেন, তিনি যেটা বলেন বুঝলে, আমাকে প্রতিবারই মানুষ এবং আল্লাহ বাঁচিয়েছে, আমি জানি এবারও বাঁচাও, কারণ এটা দৃঢ় বিশ্বাস, এবারও বাঁচাও। দাদা, আলাপে প্রায় শেষ পর্যায়ে এসেছি। লাস্ট একটা ছোট্ট করে প্রশ্ন, যেহেতু আগামীকাল সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন, এই এতক্ষণ আমরা যে আলাপ করলাম বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স, শেখ হাসিনার আগমন, এগুলোর কি একটা প্রাথমিক আলাপ আলোচনা বা পদক্ষেপ কি হতে পারে সার্জিও গোরের আলাপের মধ্যে? এখন সেটা তো দেখুন, আগাম ফোরকাস্ট করা মুশকিল, কিন্তু আমাদের ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় আসেন, তার আগে তার সঙ্গে সার্জিও গোর সাক্ষাৎ করে দেখা করেছে, তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। তিনি বৈঠক করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, এবং নিশ্চিতভাবে যে তার একটা মানে নেপথ্য বা ব্যাকগ্রাউন্ড, একটা প্রিপারেশন আছে। ফলে সেটা আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, এই কারণেই যে তিনি নামার পরে তিনি কি বলছেন সেটার দিকে লক্ষ্য রাখাটাই ভালো, কারণ আগাম ফোরকাস্ট করাটা সঠিক হবে। আমরা যে পরিবর্তনটা দেখলাম 2024-এ, সেখানে মার্কিন পৃষ্ঠপোষকতায় একটা লাল বিপ্লব বা বর্ষা বিপ্লব, বা এটাকে কিভাবে বলবো, বা কনস্পিরেসি বলতে পারি, ষড়যন্ত্র বলতে পারি, এখন আজকে 2026-এর জুলাইয়ে বসে আমরা যদি মূল্যায়ন করি মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার মনোভাবটা কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রসঙ্গে? দেখুন, একটা আমেরিকাতে যদিও দ্বিদলীয় শাসন ব্যবস্থা, সাধারণত কন্টিনিউটি থাকে পররাষ্ট্রনীতি, কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে ফারাক আছে। আপনি যে সময়টা দেখেছেন 2024, এটা তখন আমেরিকায় ক্ষমতায় ছিলেন ডেমোক্র্যাটরা, জো বাইডেন, এবং তার যে কর্মকর্তারা তারা উঠে পড়ে লেগেছিলেন কিভাবে তারা হচ্ছে ইউনুসের ভক্ত, এবং তারা ইউনুসের দ্বারা তারা আর্থিকভাবে উপকৃত, সেটা সেখানকার ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এর লেখা, তাই না? তাই গ্রেজোন নামে যে একটা ওয়েবসাইট, সেখানে তো ডিটেল লেখা হয়েছিল, এবং এমনকি ট্রাম্প নিজে ব্যাপারে তিনি প্রকাশ্যে বলেছিলেন নির্বাচনের সময় হিলারি ক্লিন্টন বিদেশ থেকে, ইউনুস থেকে টাকা পান। ফলে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের একটা তফাৎ হচ্ছে, রিপাবলিকানরা মূলত ব্যবসায়িক স্বার্থকে বেশি প্রাধান্য দেয়,
সেই ব্যবসায়িক স্বার্থের জন্য তাদের বাণিজ্য চুক্তি হয়েছে, সবই ঠিক হয়েছে, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা করতে পেরেছেন, কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। আমেরিকার আর একটা সমস্যা হচ্ছে যে আমেরিকার সেনেট নির্বাচন আসন, এই নির্বাচনে তারা তাদের কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে হবে যে তারা বিশ্বে যেখানে যাই করুন তারা কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান। এবং তার একটা বড় প্রমাণ আমি দিচ্ছি আপনাকে, যে একসময় যে পশ্চিমা সংবাদ মাধ্যম, গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিল, তার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যত সোচ্চার ছিল, তারা কিন্তু এখন প্রত্যেকে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য উদ্গ্রীব। রয়টার্স তো হয়েইছে, আপনি হয়তো জানেন, দেখেছেন, এর মধ্যে জাপানের কিওডো এজেন্সি একটা ইন্টারভিউ করেছে, এবং আমি জানি সাউথ চায়না মর্নিং পোস্ট ইন্টারভিউ করছে, এএফপির ইন্টারভিউ হয়ে গিয়েছে, ব্লুমবার্গের ইন্টারভিউ হয়ে গিয়েছে বলে শুনেছি, সেগুলো যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম তারা মনে করছেন যে বাংলাদেশে যেটা ইনক্লুসিভ পলিটিক্স, যে বিষয়ে ভারতের সঙ্গে তারা সহমত, অনেক বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিমত আছে, মত পার্থক্য আছে, কিন্তু এই একটা বিষয়ে একমত যে ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে হওয়া উচিত। দ্বিতীয়ত, চীনের প্রভাবকে খর্ব করাটা প্রয়োজন। যেটা আপনার মনে আছে যে আমেরিকান রাষ্ট্রদূত তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছিলেন, আমি চাইবো বাংলাদেশ চীন থেকে দূরত্ব বজায় রাখতে। এবং সেই তারেক রহমান প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীন করলেন, এবং সেখান থেকে শি জিনপিং তিনি প্রস্তাব দিলেন যে বাংলাদেশ মায়ানমার থেকে চীন একটা করিডোর তৈরি করা, যে করিডোরটা আমেরিকার প্রবল আপত্তি থাকবে। এবং আপনি এটাও শুনেছেন নিশ্চয়ই যে সার্জেই গোর, ভারতের রাষ্ট্রদূত, তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগামী আজ রাতে অথবা কাল তিনি পৌঁছে যাচ্ছেন ঢাকায়। ফলে তার অনুষ্ঠান সূচিগুলোর দিকে, প্রোগ্রামের দিকে নজর রাখা উচিত। নজর রাখলে বোঝা যাবে যে তারা কতটা পূর্বের মত থেকে কতটা সরে এসে যায় না। কেউ কেউ অনুমান করেন যে সম্ভবত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও রিপাবলিকানরা তারা ক্লিন্টনের পছন্দের ইউনুসকে চাইবে, তারা হয়তো অন্য কাউকে তারা সম্মতি দিতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের কেউ হলেই আমেরিকার কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। যেমন শোনা যাচ্ছে ফখরুল আলী মির্জার নাম, তিনি বর্ষিয়ান নেতা, তিনি হতেই পারেন রাষ্ট্রপতি। এনিওয়ে, যেটা বলতে চাইছিলাম যে আপনি বলছেন যে আমেরিকার পূর্বের মনোভাব থেকে কিঞ্চিত হলেও পরিবর্তন ঘটেছে, এবং সেটা আগামীকাল আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে আমেরিকার সাথে এখানে ভারত, আমাদের ভূ রাজনীতির সাথে ভারত আর আমেরিকাকে আসলে এক জায়গায় আসতে পারছে বলে মনে হচ্ছে এখন। ভূ রাজনৈতিক ক্ষেত্রে এক জায়গায় এক মঞ্চে আসতে পারছে, তার কারণ হচ্ছে তাদের উভয়েরই লক্ষ্য হচ্ছে চীনের প্রভাবকে খর্ব করা। ভারতও চাইবে না বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তর্গত ওই মিয়ানমার, বাংলাদেশ, চীন করিডোর তৈরি হোক, আমেরিকাও চাইবে না। এ ব্যাপারে দুই দেশই সহমত, এবং একই সঙ্গে সহমত যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে দলটি বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে যাদের ভূমিকা, তাদের যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে রাখা হয়, সেটা সীমিতভাবে কর্মকাণ্ডে অনুমতি দিয়ে তারা শুরু করতে পারেন, এতে কিন্তু আমার ধারণা বিএনপির পক্ষেই ভালো হবে। নইলে বিএনপিকে লাগাতার কিন্তু জামায়াতের চাপের মুখে পড়তে হতে পারে। আপনি যে কথাটা বলেছেন শুরুতেই, যে পরিবর্তনটা ঘটে গিয়েছিল 24-এ, আপনি নাম করেছেন লাল পার্টি এবং আমেরিকারও, কিন্তু দেখুন স্বয়ং ইউনুস তো বলেছেন, আমি তো অন্য কারোর কথা শুনতে রাজি নাই, আমি তো স্বয়ং ইউনুসের কথা তিনি সুইডেন ফাউন্ডেশনের মিটিং এ গিয়ে বললেন, প্রথম গিয়ে, এটা একটা মেটিকুলাস ডিজাইন, এবং তিনি পরিচয় করিয়ে দিলেন কে মাস্টার মাইন্ড, পরিচয় করিয়ে দিলেন, এবং তাকে সেখানে তিনি যে বক্তৃতা দিয়েছেন বা যে কথা বলেছেন সেটা প্রথমটা রেকর্ডেড, এবং সেই রেকর্ডের বক্তৃতায় দেখুন বোঝাই যাচ্ছে। এবং আমি পরে দেখেছি সার্জি সালামের মতো নেতা জুলাই মাসের প্রথম সপ্তাহে তারা নাকি ঠিক করে ফেলেছিল যে ইউনুসই দায়িত্বতে আসবেন। তিনি সেটা সাক্ষাৎকারে বলেছেন, 24-এর পরে 25-এ বোধহয় সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ফলে গোটাটা যে মেটিকুলাস ডিজাইন, সেটা হাসিনা সরকারের অনেক প্রশাসনিক ব্যর্থতা এবং তার কিছু অভ্যন্তরে কিছু মানুষের, ধরুন ষড়যন্ত্রে লিপ্ত, আমি যদি বলি ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, নানা প্রলোভনে,
সেই কারণেই তারা কিন্তু যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা ছিল সেটাকে ব্যবহার করেছেন। কিন্তু এই বিষয়টা সেটা কিন্তু আজকে সকলেই প্রায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা হাসিনা উৎখাতের একটা ষড়যন্ত্র, নীল নকশা। সেই নীল নকশা যারা তৈরি করেছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, তারা নিজেরা স্বীকার করছেন তো যে আমরা নীল নকশা তৈরি করেছিলাম। তবে এটা মানুষের ক্ষোভের প্রতিফলনে যে সরকার পরিবর্তন হয়েছে এটা আদৌ সত্য নয়। এবং যে ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে এখন তো ধীরে ধীরে প্রকাশ্য জানা যাচ্ছে যে সাইফার রাইফেল ব্যবহৃত হয়েছিল। সাইফার রাইফেল বাংলাদেশে পুলিশ ব্যবহার হয় না। বাংলাদেশে 44 থেকে 45 জন অফিসিয়ালি নিহত, তাদের কে হত্যা করলো সেটার জন্য ইউনুস ইনডেমিনিটি আইন বা অর্ডিন্যান্স পাস করলেন, যে কোনো তদন্ত হবে না। কিভাবে ছাত্ররা মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। আবু শহীদ কিভাবে মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। তাহলে গোটাটাই তো একটা ষড়যন্ত্র ছিল। এবং আমি দেখলাম একজন মহিলা ছাত্রী, সে স্বীকার করছে যে মুখে টমেটো সস লাগিয়ে একটা আবহাওয়া তৈরি করেছিল যে তাকে বিভিন্নভাবে জঘন্যভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু আসলে সেই মানে ইউনুসের একজন উপদেষ্টাই প্রতি ভিডিওটা আমার কাছে আছে, তিনি বলছেন যে আপু তুমি তো সেই মেয়ে যে মুখে সস লাগিয়েছিলে, টমেটো সস লাগিয়ে রক্তাক্ত মুখ করেছিল। এইভাবে একটা কিন্তু নীল নকশা এবং মেটিকুলার ডিজাইন তৈরি করে হয়েছিল। তাতে অনেকে ভেবেছিলেন যে সাধারণ মানুষের হয়তো উপকার হবে, আদৌ হয়নি। চাঁদাবাজি এবং সেই ধরনের গুন্ডাবাজি একই রকম অব্যাহত আছে। এখন তো এই চাঁদাবাজির কারণে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল তো শুনলাম বিএনপির ছাত্র দলের সঙ্গে এনসিপি নেতাদের সংঘর্ষ হয়েছে, তার প্রতিবাদে তারা একটা সভা করছে। এখন যে এই পরিস্থিতিটা সমাজে যদি শান্তি না থাকে, সমাজ এটা পরিষ্কার হয়ে গেছে যে আর যাই হোক শেখ হাসিনার সময় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সমাজে শান্তি ছিল।